হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস নিয়ে। বাংলা সাহিত্যে সার্থক উপন্যাসের ধারা সূচিত হয় বঙ্কিমচন্দ্রের হাত ধরে। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1866 সালে। এটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হল নবকুমার শর্মা, যিনি সপ্তগ্রাম নিবাসী যুবক; কাপালিক, যিনি যোগ সাধক সন্ন্যাসী কপালকুণ্ডলার প্রতিপালক; কপালকুণ্ডলা, যিনি কাপালিক কর্তৃক পালিতা কন্যা এবং নবকুমারের দ্বিতীয় স্ত্রী; মতি বিবি ওরফে লুৎফুন্নেসা বা পদ্মাবতী, যিনি নবকুমারের প্রথমা স্ত্রী। এছাড়াও রয়েছে অধিকারী চরিত্র, যিনি দেবালয়ের সেবক বা পুরোহিত; শ্যামাসুন্দরী, যিনি নবকুমারের ভগিনী; জাহাঙ্গীর ও মেহেরুন্নেসা ঐতিহাসিক চরিত্র। মানবপ্রেম, সামাজিকতা, ইতিহাস ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে উপন্যাসটির কাহিনী বেড়ে উঠেছে। উপন্যাসের কাহিনী শুরু হয়েছে তীর্থযাত্রীদের নৌকায় পথ হারাবার মধ্য দিয়ে। আকবর বাদশাহের রাজত্বের শেষ সময় পর্তুগিজ এবং অন্যান্য নাবিকদস্যুদের ভয়ে তখন যাত্রী নৌকা দল বেঁধে যাতায়াত করত। সপ্তগ্রাম নিবাসী নবকুমার গঙ্গাসাগরে যায় তীর্থ দর্শনে। ফেরার পথে ঘন কুয়াশায় নৌকা পথ হারায়। তীরে ভেরার পর রান্না ও খাবার সম্পন্ন করার পর পুনরায় যাত্রা শুরু হবে স্বদেশ অভিমুখে, তাই সিদ্ধান্ত হয়। যেহেতু রান্না করা হবে সেজন্য কাঠের প্রয়োজন, কিন্তু সহযাত্রীদের মঙ্গলের কথা চিন্তা করে সাহসী নবকুমার বনে যায় কাঠ সংগ্রহ করতে, কারণ বাকিরা রাজি হয়নি। তাদের মধ্যে ভয় ছিল যে বনে বাঘ থাকতে পারে। কাঠ নিয়ে আসতে নবকুমার অনেকটা দেরি হয়ে যায়, তাই সহযাত্রীরা ভাবে তাকে বাঘে খেয়েছে এবং তারা তাকে ফেলেই চলে যায়। একাকী বনে ঘোরাফেরা করতে থাকা নবকুমার একসময় কাপালিকের দেখা পায়। কাপালিক তাকে নিজ গৃহে নিয়ে যায় এবং কাপালিক নরবলিস্বরূপ তাকে পূজায় ব্যবহার করতে উদ্ধত হয়। কিন্তু কাপালিকের পালিতা কন্যা কপালকুণ্ডলার সহায়তায় সে প্রাণে বেঁচে যায় এবং তাকে বিবাহ করে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করে নবকুমার। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত পদ্মাবতীর সঙ্গে অথবা মতি বিবির সঙ্গে দেখা হয় তাদের। এই পদ্মাবতী নবকুমারের প্রথমা স্ত্রী। কৈশোরে নবকুমার তাকে বিবাহ করেছিল। পদ্মাবতীর 13 বছর বয়সে তার পিতা সপরিবারে উড়িষ্যায় যায় এবং ফেরার পথে মুঘল পাঠানদের যুদ্ধে তাদের সমগ্র পরিবার অবরুদ্ধ হয়। অবশেষে জাতিধর্ম বিসর্জন দিয়ে সপরিবারে মুসলমান হয়ে তারা নিষ্কৃতি পায়। আর ধর্মচ্যুত হয়েছে বলে নবকুমারের পিতা এই পুত্রবধূকে গ্রহণে অসম্মত জানায়, যার ফলে পরবর্তীতে নবকুমারের সঙ্গে এবং মতি বিবির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। পরবর্তীতে মতি বিবি তার নাম পরিবর্তন করে লুৎফুন্নেসা নামে আমির ওমরাহদের বিলাস সঙ্গিনী হিসেবে পরিচিত হয়। মতি বিবি নামক ছদ্মনামে এক ষড়যন্ত্র সূত্রে উড়িষ্যা থেকে ফেরার পথে নবকুমারের সাথে তার সাক্ষাৎ হয়। নবকুমার মতি বিবিকে চিনতে না পারলেও মতি বিবি নবকুমারকে চিনে ফেলে এবং নবকুমারের দ্বিতীয় স্ত্রী কপালকুণ্ডলাকে দেখে মুগ্ধ হয়। নবকুমারের গৃহে কপালকুণ্ডলার নতুন জীবন শুরু হয়, কিন্তু জাগতিক সংসারের নিয়মের সাথে কপালকুণ্ডলা নিজেকে কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না। নির্জন অরণ্য এবং সমুদ্র তীর তাকে টানতে থাকে। অন্যদিকে মতি বিবির সাম্রাজ্ঞী রূপে অধিষ্ঠিত হবার যে স্বপ্ন তা ভেঙে যায় এবং এরপর সে নবকুমারের পত্নী রূপে এক সুখী দাম্পত্য জীবনের আশায় ব্যাকুল হয়ে ওঠে। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন ত্যাগ করে সপ্তগ্রামে হাজির হয় সে। আত্মপরিচয় জ্ঞাপন করে সে নবকুমারকে স্বামীরূপে পাবার আকাঙ্ক্ষা জানায়। অর্থাৎ সে তার প্রকৃত পরিচয় নবকুমারকে জানায়, কারণ নবকুমার তাকে দেখে চিনতে পারেনি। তবে নবকুমার তা প্রত্যাখ্যান করে। অন্যদিকে কপালকুণ্ডলা ও নবকুমারের পলায়নের পর কাপালিক তাদের 1 বছর যাবৎ অনুসন্ধান করতে থাকে। অবশেষে সে সপ্তগ্রামে এসে পৌঁছায়। মতি বিবির সঙ্গে তার সাক্ষাৎ হয়। উভয়ের ষড়যন্ত্রই ছিল কপালকুণ্ডলাকে নবকুমারের জীবন থেকে আলাদা করা। মতি বিবি চায় কপালকুণ্ডলার কাছ থেকে নবকুমারকে ছিনিয়ে নিতে, আর কাপালিক চায় ভৈরবীর নিকট কপালকুণ্ডলাকে বলি দিতে। তাই ননদিনী শ্যামাসুন্দরীর জন্য
ঔষধ সংগ্রহ করতে যখন কপালকুণ্ডলা জঙ্গলে যায় তখন ছদ্মবেশী মতিবিবির সাথে কপালকুণ্ডলার দেখা হয়। মতিবিবি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিল এবং মতিবিবির গোপন পত্রের মাধ্যমে আমন্ত্রিত কপালকুণ্ডলা পুনরায় তার সাথে দেখা করতে গেলে সেই দৃশ্য নবকুমার দেখে ফেলে এবং কপালকুণ্ডলাকে ভুল বুঝে। মূলত এটি ছিল কাপালিক এবং মতিবিবির ষড়যন্ত্র। কাপালিকের দ্বারা প্ররোচিত হয়ে নবকুমার কপালকুণ্ডলাকে দ্বিচারিণী ভেবে তাকে ত্যাগ করে এবং এই ঘটনার প্রেক্ষিতে কপালকুণ্ডলা আত্মবলিদানের সিদ্ধান্ত নেয়। বলির আগে নদী তীরে স্নান করতে নিয়ে আসা হয় কপালকুণ্ডলাকে এবং নবকুমারের আবেগঘন প্রশ্নের উত্তরে কপালকুণ্ডলা মতিবিবির আসল পরিচয় ব্যক্ত করে। তবে ততক্ষণে শেষ রক্ষা আর হয় না। বালির পাড় ভেঙে কপালকুণ্ডলা নদীগর্ভে পতিত হয় এবং উন্মত্ত নবকুমার তাকে উদ্ধারের জন্য জলরাশির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মতিবিবিও তার ভুল বুঝতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারা দুজনেই তলিয়ে যায় বিপুল জলরাশির মধ্যে। এই উপন্যাসটির চরিত্র চিত্রণে বঙ্কিমচন্দ্র চমক দেখিয়েছেন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কপালকুণ্ডলা। বিয়ের পর তার নাম দেয়া হয় মৃন্ময়ী। তিনি 19 শতকেই নারীকে উপস্থাপন করেছেন ভিন্ন মাত্রায়। কপালকুণ্ডলা ছিল রূপবতী, সাহসী, পরোপকারী, স্বাধীনচেতা, ধর্মপরায়ণা এবং জাগতিক কলুষতামুক্ত। বিপদে নবকুমারকে বাঁচাতে এগিয়ে এসেছে। ননদিনীর ঔষধ আনতে রাতে একা বের হয়েছে, আবার যখন বনে ঘুরতে বাধা পেয়েছে মনে করেছে তার অরণ্যে ঘুরে বেড়ানোর দিনগুলোই ভালো ছিল। স্বামী কর্তৃক সন্দেহের শিকার হয়ে শেষে আত্মাভিমানে চিরতরে দূরে সরে যেতে চেয়েছে। নবকুমার উপন্যাসের অন্যতম চরিত্র। উপন্যাসের প্রধান দুই নারী চরিত্রের আবর্তনে সে ছিল কেন্দ্র। নবকুমার সৎ, পরোপকারী এবং ধার্মিক। তার চারিত্রিক দৃঢ়তার কারণে পদ্মাবতীকে সে ফিরিয়ে দিতে পেরেছিল। স্ত্রীর প্রতি তার ভালোবাসা গভীর ছিল, কিন্তু বিশ্বাসের গভীরতার কিছুটা যেন অভাব দেখা গেছে। তাই কাপালিকের মিথ্যা প্ররোচনায় পা দিয়ে ভুল বুঝেছিল তার মৃন্ময়ীকে। পদ্মাবতী চরিত্রটি বিভিন্ন নাম দিয়েছেন লেখক সময়ের প্রয়োজনে। কখনো লুৎফুন্নেসা, কখনো বা মতিবিবি, আবার কখনো সে পদ্মাবতী। ভাগ্য বিড়ম্বনায় স্বধর্ম হারিয়ে মুসলিম হয়, সেই সাথে সম্পর্ক ঘুচে যায় স্বামীর সাথেও। সে যেমন ছিল রূপবতী তেমনি বুদ্ধিমতী। তাকে কখনো আমরা দেখতে পাই প্রেমময়ী নারী রূপে, আবার কখনো দুর্দান্ত কূটনীতিবিদ হিসেবে। মোগল সম্রাটের সাথে কাহিনীর যোগসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এই চরিত্রটি। সর্বোপরি উপন্যাসের প্লট বিন্যাসে তার ভূমিকা ছিল ব্যাপক। উপন্যাসে কিছু ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে ঐতিহাসিক চরিত্র থাকলেও উপন্যাসটিতে মূলত ইতিহাস প্রাধান্য পায়নি, কারণ এখানে ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের সহযোগী উপকরণ হিসেবে। এখানে মোগল শাহজাদা সেলিম ও মেহেরুন্নেসার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। যেহেতু এটি ঐতিহাসিক উপন্যাস নয়, তাই চরিত্রগুলো নিরেট সত্যকে আশ্রয় করে চিত্রায়িত হয়নি। ইতিহাসের সাথে লেখক তার কল্পনা মিশিয়ে কাহিনী নির্মাণ করেছেন। তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এবং পথিক তুমি পথ হারাইয়াছ, যেটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, মূলত এই বাক্য দুটি এই উপন্যাসেরই অন্তর্ভুক্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।